ঠিক শেখ হাসিনা যে কাজগুলোর জন্য নিন্দিত হয়েছিলেন, ঠিক সেই কাজগুলো তিনি বন্ধ রেখেছেন। প্রথমত তিনি কথা বলছেন না। শেখ হাসিনা প্রচুর কথা বলতেন, সে তুলনায় তারেক রহমান সাহেব এই যে কথা বলছেন না, এটা শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতেন অহরহ, তিনি সেই কাজটিও তিনি করছেন না। তারপর শেখ হাসিনা চলাফেরা করতেন প্রধানমন্ত্রীর মতো, একেবারে একটি যাকে বলা হয় রাজাবাদশার যে স্টাইল, বা ধরুন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী যেইভাবে রাজস্বিকতা নিয়ে চালচলন করেন, শেখ হাসিনা ঠিক সেইভাবে চলতেন। বিশ্বের বিভিন্ন দেশে চার্টার প্লেন করে যেতেন, তার সঙ্গে 200-250 সঙ্গী সাথী থাকতেন। তারপর তিনি প্রায়ই গণভবনে সেই রাজকীয় ভোজের আয়োজন করতেন। নৃত্য হতো, গীত হতো, গল্প হতো, কবিতা হতো, আরো কত কিছু। সব মিলিয়ে আরব্য রজনীর যে কাহিনী, সেই কাহিনীর মতোই তিনি তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনটাকে তিনি বর্ণাঢ্য করে ফেলেছিলেন। অন্যদিকে তারেক রহমান সাহেব শেখ হাসিনার এই কর্মটিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি একেবারে নিপাট একজন নিম্ন মধ্যবিত্ত যুবকের মতো চালচলন করেন। তার পোশাক, তার হাতের ঘড়ি, তার প্যান্ট, তার পায়ের জুতো, সবকিছুই আপনি বলতে পারবেন যে এগুলো দামি জিনিস নয়, সাধারণ মানের জিনিসপত্র তিনি চলাফেরা করেন। তার ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে, যেটা তার যাকে বলা হয় অফিস থেকে দিয়েছে, অফিস মানে বিএনপি অফিস, তো বিএনপি নেতাকর্মীদের টাকায় কেনা যে গাড়ি, সেই গাড়িতে তিনি চলাফেরা করছেন, এবং এই গাড়ির তেল, ড্রাইভার বাবদ তিনি রাষ্ট্র থেকে কোনো অর্থ নিচ্ছেন না। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বর্তমানে রাজনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে আছে? আওয়ামী লীগকে কি খুব দ্রুত রাজনীতিতে ফিরতে দেওয়া হবে, কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে প্ল্যান করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে বিএনপিকে ভোট দিয়েছে, তার প্রেক্ষিতে বিএনপির যে বিপুল বিজয় এবং জামাতের যে বাড়াবাতে ছাই, এটার পরিণতি কি হতে যাচ্ছে? আওয়ামী লীগ যে বিএনপিকে ভোট দিল, অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে উপরে থেকে নির্দেশ এসেছিল। বাংলাদেশে আওয়ামী লীগের অনেক যারা নেতা আছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তো অনেক প্রার্থী, তাদের সঙ্গে কথা হয়েছে, অনেক প্রার্থী পরাজিত হয়েছেন, বিজয়ী হয়েছেন। যারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন, তারা অনেকে বলার চেষ্টা করেছিলেন যে একেবারে নির্বাচনের শেষ দিকে এসে আওয়ামী লীগের ভোটার যারা আছে, তারা ইউটার্ন করে বিএনপির দিকে চলে যাওয়ার কারণে অনেক সম্ভাব্য প্রার্থী তারা বিজয়ী হতে পারেনি। তো এখন এই যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে সুইং করলেন, এবং জামাত যেখানে শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবে, সেই বিজয়টা মূলত বিএনপির ঘরে তুলে দেওয়া হলো। তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, এর বেনিফিট আওয়ামী লীগ আদৌ পাচ্ছে কিনা? সরকার গঠনের একদিন দুদিন পর আওয়ামী লীগের মধ্যে একটা ব্যাপক যাকে বলা হয় আশা আকাঙ্ক্ষা দেখা গিয়েছিল। একজন দুজন আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছিলেন, পরবর্তীতে আবার সেই জামিন স্থগিত করা হয়েছে। আবার বিপরীতমুখী যে ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের অধীনস্থ থানাগুলোকে নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা যদি জেলখানা থেকে জামিন পান, তাকে যেন শোন অ্যারেস্ট দেখিয়ে, অর্থাৎ অন্য একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে সঙ্গে সঙ্গে জেলে পড়া হয়। এইগুলো অবস্থা চলছে। তার ফাঁকে 7ই মার্চ, যেটা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে যে রাষ্ট্রীয় আচার ছিল, সেটা তো এবছর হয়নি। অধিকান্ত যে ঘটনাটি ঘটেছে সেটা হলো কিছু ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগ চত্বরে এই বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর চেষ্টা করেছিলেন। সেখানে জামাত এবং শিবিরের যারা লোকজন আছেন, তারা ব্যাপক আক্রমণ করেছেন, মব তৈরি করেছেন, এবং অনেকটা ইউনূস জমানার মতো মব তৈরি করেছেন, এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। যেভাবে গত 17 মাসে তারা মবের কাছে আত্মসমর্পণ করেছে, একইভাবে এবারও পুলিশ সেই মবের অনুগত থেকে যারা এই যাকে বলা হয় 7ই মার্চের ভাষণ বাজানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমি আজকের এই সময়টা পর্যন্ত মামলা হয়েছে কিনা বলতে পারবো না, তবে গতকাল রাত পর্যন্ত যেটা আমরা জেনেছি যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো এই অবস্থাতে আওয়ামী লীগের ফিরে আসাটার সম্ভাবনা কতটুকু, আদৌ এটা সম্ভব হবে কিনা, আগামী দিনের রাজনীতির কি ধরনের সমীকরণ ঘটতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে
আলাপ আলোচনা করার চেষ্টা করব। প্রথমে তারেক রহমান সাহেবের ব্যক্তিগত অ্যাটিটিউড বোঝার চেষ্টা করুন। তিনি ঠিক শেখ হাসিনা যে কাজগুলোর জন্য নিন্দিত হয়েছিলেন, ঠিক সেই কাজগুলো তিনি বন্ধ রেখেছেন। প্রথমত তিনি কথা বলছেন না। শেখ হাসিনা প্রচুর কথা বলতেন, সে তুলনায় তারেক রহমান সাহেব এই যে কথা বলছেন না, এটা শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতেন অহরহ, তিনি সেই কাজটিও তিনি করছেন না। তারপর শেখ হাসিনা চলাফেরা করতেন প্রধানমন্ত্রীর মতো, একেবারে একটি যাকে বলা হয় রাজা বাদশার যে স্টাইল, বা ধরুন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী যেইভাবে রাজস্বিকতা নিয়ে চালচলন করেন, শেখ হাসিনা ঠিক সেইভাবে চলতেন। বিশ্বের বিভিন্ন দেশে চার্টার প্লেন করে যেতেন, তার সঙ্গে 200-250 সঙ্গী সাথী থাকতেন। তারপর তিনি প্রায়ই গণভবনে সেই রাজকীয় ভোজের আয়োজন করতেন। নৃত্য হতো, গীত হতো, গল্প হতো, কবিতা হতো, আরো কত কিছু। সব মিলিয়ে আরব্য রজনীর যে কাহিনী, সেই কাহিনীর মতোই তিনি তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনটাকে তিনি বর্ণাঢ্য করে ফেলেছিলেন। অন্যদিকে তারেক রহমান সাহেব শেখ হাসিনার এই কর্মটিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি একেবারে নিপাট একজন নিম্ন মধ্যবিত্ত যুবকের মতো চালচলন করেন। তার পোশাক, তার হাতের ঘড়ি, তার প্যান্ট, তার পায়ের জুতো, সবকিছুই আপনি বলতে পারবেন যে এগুলো দামি জিনিস নয়, সাধারণ মানের জিনিসপত্র তিনি চলাফেরা করেন। তার ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে, যেটা তার যাকে বলা হয় অফিস থেকে দিয়েছে, অফিস মানে বিএনপি অফিস, তো বিএনপি নেতাকর্মীদের টাকায় কেনা যে গাড়ি, সেই গাড়িতে তিনি চলাফেরা করছেন, এবং এই গাড়ির তেল, ড্রাইভার বাবদ তিনি রাষ্ট্র থেকে কোনো অর্থ নিচ্ছেন না। এমনকি রাষ্ট্রীয় যে পতাকা, সেই পতাকাগুলো তিনি ব্যবহার করছেন না। তিনি বলে দিয়েছেন যে যেগুলো রাষ্ট্রীয় আচার এবং অনুষ্ঠান হবে, সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করবেন, আদারওয়াইজ রাস্তাঘাটে চলাফেরা করার জন্য তার এই ধরনের পতাকা প্রয়োজন নেই, এবং তিনি সেটা করছেন না। এর ফলে শেখ হাসিনার সেই যে রাজস্বিক জীবন আর তারেক জিয়ার যে সাধারণ জীবন, এটি আমাদের দেশের যারা আমজনতা, তারা ভীষণ রকম পছন্দ করছেন। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে তিনি বড় চেয়ারে বসছেন না, ছোট চেয়ারে বসছেন। মুরব্বীদের দেখলে তিনি উঠে দাঁড়াচ্ছেন, তারপরে কাউকে সালাম দেওয়ার প্রয়োজন হলে মাথা নুয়ে তিনি সালাম দিচ্ছেন, হ্যান্ডশেক করছেন, এবং সাধারণত চোখে চোখ রেখে কথা বলছেন না। এবং গত কয়েকদিনে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ অবধি, তিনি কারোর সাথে রাগ হয়ে কমান্ডিং সুরে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেননি। চেষ্টা করেছেন হাসি মুখে কথা বলার জন্য, আর যেখানে হাসি করা সম্ভব ছিল না, সেখানে তিনি চুপ থেকেছেন। তো এই জিনিসগুলো রীতিমতো শেখ হাসিনা, আওয়ামী লীগের জমানা, তাদের সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আপনি যদি আওয়ামী লীগের যে সকল মন্ত্রী খুব স্টাইলিশ ছিলেন, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব ছিলেন, তোফায়েল আহমেদ সাহেব ছিলেন, আরো অনেকে, তারা খুব স্টাইল করে চলতেন, ভালো পোশাক আশাক পরতেন, ভালো গাড়িতে চলতেন, তারপরে তারা যেখানে যেতেন সেখানেই দ্যুতি ছড়াতেন। ঠিক ওইরকম ভাবে জনাব তারেক রহমান সাহেব নিজে এবং তার কোনো মন্ত্রী যেন সেই কাজ করতে না পারে, তিনি কঠোর সেই নজরদারি রক্ষা করছেন। তিনি যেটা শেখ হাসিনা চালু করেছিলেন যে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সচিবালয়ে অফিস করবেন, তো এটা তিনি পালন করতে পারেননি। মাঝে মধ্যে তিনি অকেশনালি বা অর্নামেন্টালি, আলংকারিকভাবে তিনি সচিবালয়ের অফিসে যেতেন। এখন তারেক রহমান সাহেব এটাকে নিয়মিত করছেন। তিনি নিয়মিত অফিসে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে হাজিরা দিচ্ছেন। এর ফলে কি হলো, সরকারি কর্মকর্তা এবং মন্ত্রীদের মধ্যে রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। মন্ত্রীদেরকে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ব্যাগ হাতে, ব্রিফকেস হাতে, তারা দৌড়দৌড়ি করে মন্ত্রী পরিষদের বৈঠকে যাচ্ছেন, মন্ত্রণালয়ে যাচ্ছেন। সচিবালয়ে সাধারণত যেভাবে দালাল ফড়িয়েদের একটা ভিড় থাকতো, সেই ভিড় অনেকটা কমে গেছে। প্রতিটি কাজই আওয়ামী লীগের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এবং এই কাজগুলো যদি ঠিকমতো চলতে থাকে, তাতে করে এই যে বর্তমানে যে অর্থনৈতিক সংকট আছে, ব্যবসা বাণিজ্য খারাপ বা নব হচ্ছে, অনেক ক্ষেত্রে সরকারের যে যা করা উচিত সেই কাজগুলো সরকার করতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে মানুষজন মাথা ঘামাবে না। আমাদের দেশের মানুষজন আসলে আনন্দ উৎসব করতে পছন্দ করে। আমাদের দেশের মানুষ দেখা গেল বাড়িতে আপন কেউ মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, কাফনের কাপড় আনার জন্য বাজারে গেছেন, বা বটগাছের নিচে বসে কোনো
জটাধারী সন্ন্যাসী তারা দোতারা বাজিয়ে গান ধরেছে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। এখন যে লোক কাপড় কেনার জন্য বাজারে যাচ্ছিল, আতর কেনার জন্য বাজারে যাচ্ছিল, সে তার যে আত্মীয় মারা গেছে সেটা ভুলে গিয়ে বট গাছের তলায় বইরে গিয়ে যে গান গাছে মদিনা যাব কেমনে, সেই গান সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এই হলো আর্তভোলা বাঙালির স্বাভাবিক চরিত্র। বাঙালি সম্পর্কে নানা জনে নানা কাহিনী লিখেছেন। প্রখ্যাত বাঙালি বুদ্ধিজীবী শ্রী নীরজচন্দ্র চৌধুরী, তার দুটো খুব অমূল্য গ্রন্থ রয়েছে। একটা হলো বাঙালি জীবনের রমণী, আর একটা হলো আর্তঘাতী বাঙালি। এই দুটো বই যদি আপনারা পড়েন, অসাধারণ ধারণা পেয়ে যাবেন এই জাতিগোষ্ঠীর সম্পর্কে। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থেকেছেন, সেখানে তিনি বা তার যারা লোকজন রয়েছেন, বিএনপির গবেষণা সেল। আমি একবার ওই যে একজন খুব উগ্রবাদী আওয়ামী লীগ নেতা ছিলেন আহমদ হোসেন, যার সঙ্গে আমার একটা টক শোতে বেশ হট টক হয়েছিল। তো সেখানে আমি বলেছিলাম যে বিএনপির একটা গবেষণা সেল আছে, আর এই কথা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে গেলেন। তিনি বললেন যে নো, বিএনপির কোনো গবেষণা সেল নেই। বিএনপির যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো বিএনপির জঙ্গিবাদী সেল আছে, বোমা মারার সেল আছে। তো সেই কথা, তার যে সেই আবেগপূর্ণ ভাষণ যে কতটা অসার ছিল, এটা এখন এই অল্প কয়েকদিনের যে বিএনপির কার্যক্রম, সেই কার্যক্রম দেখলে বুঝতে পারবে যে তারেক রহমান সাহেব তার যে 2001 থেকে 2006 সনের ড্রেস কোড, তার চলা ফেরা, কথাবার্তা, বন্ধু বান্ধব যা কিছু আছে, এটার 1% আপনি এখন দেখতে পাচ্ছেন না। ফলে তার যে গবেষণা সেল, বিএনপি যে গবেষণা সেল, এটা তাকে প্রস্তুত করেছে। আগে তিনি যে ভাষায় কথা বলতেন, এখন তিনি সে ভাষায় কথা বলছেন না। আগে যে ভাষায় তাকাতেন এবং যে ধরনের উদ্যত আচরণ তার মধ্যে ছিল বলে শোনা যায়, তার একটি উদ্যত আচরণ গত এই উনি ক্ষমতায় গ্রহণ করার পর থেকে আজ অবধি, তার তো প্রায় 3 মাস হয়ে গেল, তো আজ পর্যন্ত সেই ঘটনা কিন্তু ঘটেনি। এর বাইরে তিনি যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছেন, নিয়োগ, বদলি, মন্ত্রিপরিষদ গঠন, তারপরে বিভিন্ন জায়গাতে রিসাফেল করা, এরপরে যখনই কোনো একটা অভিযোগ আসছে সেই অভিযোগ আমল নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেয়ার ক্ষেত্রে তিনি যে গতি দেখাচ্ছেন, এতে করে আওয়ামী লীগের যে জমানা, সেই জমানা সম্পর্কে মানুষের যে আবেগ আছে, সেই আবেগ বেশি দিন থাকবে না। আমাদের দেশে বোঝার চেষ্টা করুন, মানুষ সেই খালি গায়ে থাকে, খালি গায়ে থাকে। গ্রামের অনেক মানুষ একটা গামছা পরে সেই সারাদিন কাটিয়ে দেয়। তার আর কোনো বস্ত্র প্রয়োজন হয় না। ওই গামছাটা সে কাঁচা দিয়ে খেতে কাজ করে, তারপরে শেষে উলঙ্গ হয়ে কোনো নদীতে সে গোসল সেরে নেয়, সে গামছা দিয়ে সে মুছে নেয়। তারপরে শেষে সে প্রাকৃতিক যে কর্ম, সেটা কোনো খাল, বিল, নদী, নালা থেকে বা কোনো বনের মধ্যে গিয়ে সেই কাজগুলো সে করে। তারপরে সকালবেলা সে হয়তো মরিচ দিয়ে বা পেঁয়াজ দিয়ে একটু ভাত খায়। রাতে এসে সে বউয়ের সাথে ঘন্টাখানিক ঝগড়াঝাটি করে বলে যে যা খাবো না, আরে গালি দিয়ে বলে খাবো না, তো রান্না করা খাবার খাবো না বলে না খেয়ে সে ঘুমিয়ে থাকে। আবার গভীর রাতে উঠে চুপি সে চুরি করে ভাত খেয়ে আবার ঘুমিয়ে থাকে, বউ যেন টের না পায়। এই যে বাঙালির অদ্ভুত চরিত্র, বাঙালি গুল খায়। ওই যে জর্দা আছে না, সে মানে মুখের মধ্যে আপনি গ্রামে দেখবেন ভাত পায় না, ঠিক মতো কাজ করে না, কিন্তু তার মানে মহিলা এবং পুরুষ এদের কোমরে মানে গুলের প্যাকেট পাবেন, মুখের মধ্যে কতগুলো গুল দিয়ে তারা ঘুরতে থাকে। এরা জর্দা খায়, এরা গুয়া খায়, গুয়া মানে সুপারি খায়, তারপরে এরা যেভাবে চুন খায়। এই অদ্ভুত একটা জাতি, সেই অদ্ভুত একটা জাতির মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন এবং জাতিকে তার সেই মনের যে জায়গাগুলো সেখানে শান্তি দিতে পারেন, তাহলে আপনি তাদের পেটে খাবার না দিলেও চলবে। তাদের সকাল বিকাল পাছার উপরে যদি আপনি দড়াম করে চাবুক মারেন, তাহলে তারা মাইন্ড করবে না। তারপরে বলবে যে এরা সাহেবের জাত, এদের জন্ম হয়েছে আমাদেরকে চাবুক মারার জন্য, আর আমরা 200 বছর ধরে এদের গোলামি করব, এটাই আমাদের তকদিরে লেখা ছিল। তো সেই অর্থে বিএনপি যে কাজকর্মগুলো করছে, তারেক রহমান সাহেব যে কাজকর্মগুলো করছে, তাতে করে আওয়ামী লীগের আগামী দিনে ফিরে আসার জন্য নতুন ন্যারেটিভ লাগবে, নতুন সুযোগ লাগবে। আদারওয়াইজ মানুষজন এখন যে অবস্থায় চলছে, আওয়ামী লীগের নাম সকাল বিকেল কতটা স্মরণ করে, সেটাই দেখার বিষয়।